খুব ইন্টারেস্টিং ভিডিওটা। কিশোরলাল দত্ত 37 বছর বয়স, একটা প্রাইভেট জায়গায় কাজ করে। ওর একটা ডিটেলস ব্যাপার চেয়েছে, খুব ইন্টারেস্টিং। কারণ এই কারণেই বলছি ইন্টারেস্টিংটা, অনেকগুলো রিকোয়ারমেন্ট রয়েছে কিশোরলাল। তো তোমাকে লক্ষ্য করি বলবো, ওর অনেকগুলো বিষয় রয়েছে। যেরকম ও 7 বছরের বাচ্চা রয়েছে, ছেলে রয়েছে, ওর এডুকেশনের জন্য চিন্তা ভাবনা রয়েছে, ওর একটা ফ্ল্যাট কেনার স্বপ্ন রয়েছে। তো এর সঙ্গে একটা 5 কোটি টাকার একটা রিটায়ারমেন্ট করবে যখন, তখন এত বড় একটা ওয়েলথ চাই ওর। তো ও হিসেব করে দেখেছে এই টাকাটাও চাই, না হলে চলবে না। তো এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সৌম্য, বেস্ট ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে। তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। পুরোনোদের অজস্র লাইক, কমেন্ট, শেয়ার, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আসা যাক এই ঘটনাটিতে। আজকের ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে যে বিষয়গুলো রয়েছে, ওর বয়স 37 বছর বয়স যেটা বলছিলাম। এবারে ওর মাইনে যেটা রয়েছে সেটা হচ্ছে 27,000 টাকা। তো এর মধ্যে থেকে ও একটা লোন চালাচ্ছে। তো সেই লোনের টাকাটা কিছুটা ব্যাপার রয়েছে। আর 2,000 টাকা করে একটা এসআইপি রয়েছে, এসআইপিতে 2,000 টাকা করে ইনভেস্ট করে যাচ্ছে। এই হলো ওর সর্বসাকুল্যের ব্যাপার। এখানে একটা কথা বলে রাখা দরকার সবাইকে, সেটা হচ্ছে এইটা কোনো জুয়া খেলা নয়, বা এই শেয়ার মার্কেটটাকে জুয়া খেলার আড্ডা বানিয়ে দেওয়াটাও খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ মার্কেট যাদেরকে আজ দিচ্ছে এই জুয়া খেলা হিসেব করে, তাদের সঙ্গে সেরকম রিয়াকশনই করবে। অর্থাৎ তুমি বাজারের সঙ্গে যেমন ব্যবহার করবে, বাজার তোমার সঙ্গে কিন্তু সেরকম ব্যবহার করবে। তুমি যদি ভদ্র, পোলাইট, নম্র হয়ে তার সঙ্গে বছরের পর বছর ধরে ইনভেস্ট করো, তার এক ধরনের পুরস্কার রয়েছে। তুমি একে যদি একটা জুয়া খেলাতে পরিণত করো, গ্যাম্বলিং হিসেবে, তাহলে তার রিয়াকশন কিন্তু সে নিয়ে নেবে। আজ তোমাকে যা যা দিচ্ছে সব একটা সময় গুণে গেঁথে সে কিন্তু ফেরত নিয়ে নেবে। এটা স্বাভাবিক ঘটনা, এটা মার্কেটে থেকে থেকে উপলব্ধিটা করা যায়। এইখানে হঠাৎ করে দুমদাম কোটি কোটির গল্প, এইগুলো কিন্তু না করাটা উচিত। বাস্তব মাটিতে ফিরে আয়। আমি কিশোরে তোকে যে কথাটা বলছি, হয়তো তুই দুঃখ পাবি ঘটনাটা আমি বলার জন্য, কিন্তু আমার কিছু করার নেই। কারণ আমি টোটাল অ্যানালিসিস করেছি তোর ব্যাপারটা। তোর কিছু স্টক সামান্য রয়েছে, ওগুলো থাকা না থাকার সমান। কদিন হয়েছে দেখেছিস, ভুলেই যা, ওগুলো থাকা না, আমি ওগুলো ধরছি না। তোর 27,000 টাকা মাইনে, সেখানে তুই এই ধরনের আশা যদি করাটা, আমি বলছি না, স্বপ্ন দেখা সবসময় ভালো, খুবই দরকার। স্বপ্ন দেখলে মানুষ এগোতে পারবে না, মানুষ সেখানে থেমে যাবে এবং সেখান থেকে তার ইতি। এখন ঘটনা হচ্ছে স্বপ্নের সঙ্গে বাস্তবের মাটির যেন একটা মিল থাকে। আমি যেরকম একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। তোর ছেলে 7 বছর বয়স এখন রয়েছে, তাহলে মোটামুটি ওর 11 বছর যখন বয়স হবে, তখন তোর একটা বড় টাকার দরকার পড়বে। ভালো কথা। একটা ফ্ল্যাটের তোর দরকার পড়ছে আগামী 10 বছরের মধ্যে। ভালো কথা। তোর 5 কোটি টাকা দরকার পড়ছে কত বছর? 20 বছর পরে। কারণ তুই, তোর বয়স 37, মানে মোটামুটি 57-58 বছর বয়স যখন হবে, তখন তোকে রিটায়ার করতে হবে। সেই সময় তোর একটা বড় টাকা, মানে 5 crores মিন 4 পয়েন্ট সামথিং অর 5 crores, এরকম একটা ব্যাপার দরকার। তো তার জন্য তোর কাছে কত লাখ, কত হাজার টাকা তুই অলরেডি ইনভেস্ট করেছিস, তোর কাছে কিন্তু কিছু নেই, জিরো। এইবারে তোর কাছে এলআইসি কি করেছে যদি কোনো কাজে যাবে না, ওটা বেকার জিনিস। এলআইসি করা মানে টাকাটাকে জলে দেওয়া। তাই বলে আমি বলছি না এলআইসি বন্ধ করে দেওয়া আগামীকাল থেকে, না, সেটা নয়। কিন্তু বাকি ব্যাপারটা মূল্যহীন। যেটা দরকার সেটা হচ্ছে যে তোর আলটিমেটলি 2,000 টাকা সম্বল। একটা 2,000 টাকা করে তুই যদি রেখে যাস আগামী টানা, মানে আর কিছু করলি না, শুধু 2,000 টাকা রেখে গেলি, তাহলে তোর আমি মোটামুটি ধরে নিচ্ছি, যা আমি তোকে বানিয়ে দেবো সেই অনুযায়ী 49 লাখ টাকা মতো, 49,50,000 এই পর্যন্ত তোর একটা জায়গা চলে আসবে। এইটুকু পর্যন্ত, মানে ম্যাক্সিমাম রিটায়ারমেন্টের সময় 50 লাখ টাকা রিটায়ার করবি, ব্যাস। আর তোর কাছে কিছু থাকবে না। তাহলে এইটুকু ছাড়া আর কিছু নেই তোর কাছে। তো তুই এখন বলছিস যে আমি এটা থেকে বড় কিছু করতে চাইছি। এটার জন্য অনেকটা খাটতে হবে, অনেকটা কাজ করতে হবে, এবং তোর মাইনে তো এখানে ফিক্সড নয়। আজকে 27 রয়েছে, আগামী বছর বছর তোর বাড়ছে ওটা। তো ওই বাড়াটাকে কাজে লাগাতে হবে। এক্সট্রা টাকা যেখান থেকে যেভাবে পাবি সেগুলোকে সব কাজে লাগাতে হবে, লাগিয়ে তোকে কিন্তু একটা পোর্টফোলিও খাড়া করতে হবে। তো সেইটার জন্য পোর্টফোলিও ওইভাবে হবে না, ম্যাজিকের ব্যাপার না। তুই যেটা করবি সেটা হচ্ছে, আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথম ঘটনা হচ্ছে যে এই 7 বছর বয়স ওর রয়েছে, তার মানে ওর আরো 11 বছর বাদে তোর কিন্তু এই টাকাগুলো লাগবে। এটা আমি একটা হিসেবে আসার চেষ্টা করছি, তাহলে কিছু হলে ব্যাপারটা বুঝতে পারবি। ব্যাপারটাকে আমি যেটুকু ভাগ করছি, 1 নাম্বার, তোর এখন যেটা রয়েছে, ওর এখন 11 বছর পরে টাকার দরকার পড়বে। মানে এখনো 7 বছর, ও যখন 18 হবে তখন তোর একটা হায়ার এডুকেশনের জন্য বড় টাকার দরকার। বড় টাকার পরিমাণটা কত? 2-4 টাকা নয়, ভালো টাকা, সেটা আমাকে একটু বলে দেবো তোকে। সেকেন্ড, এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড হচ্ছে একটা ফ্ল্যাট। একটা ফ্ল্যাটের জন্য তোকে মোটামুটি সময় নেবে, তোর বেশ কিছু বছর তোর কিন্তু সময়টা লাগবে। তো সেই হিসেবটা তোকে করতে হবে। আর 3 নাম্বার কাজ কি? সেটা হচ্ছে তোর রিটায়ারমেন্ট। এই রিটায়ারমেন্টের সময়টা কতটা, এটা একটা মোটামুটি ফিক্সড বলা যাচ্ছে। 20 বছর তোর কাছে সময় আছে, এটা তোর কাছে সময় আছে, এইটুকুটা বলা যাচ্ছে। বেশ, এবারে আসা যাক একটা একটা করে। প্রথম ঘটনায় আসবো,
ছেলের বেলায় এডুকেশনের জন্য তোর যেটা লাগবে মোটামুটি এইখান থেকে তোর যেটা লাগবে অ্যাপ্রক্সিমেট যে হিসেবটা জানাচ্ছে তাতে কিন্তু তোকে একটা মিনিমাম যে জায়গাটা দরকার পড়ে আজ থেকে 11 বছর পরে অন্তত পক্ষে একটা অ্যাপ্রক্সিমেট হিসেব করছি 13 লাখ টাকা মতো তোর লাগবেই। এটা তোর হচ্ছে প্রজেকশন বলা যেতে পারে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, ফ্ল্যাটটা যখন তুই নিবি এখন তো ছেড়েই দে, মোটামুটি তোর 13 বছর বাদে 13 ইয়ার্স বাদে তোকে নিতে হবে, অর্থাৎ তোর বয়স যখন মোটামুটি 50 বছর হয়ে যাবে তখন তোকে নিতে হবে। এবং সেটা একটা ফ্ল্যাটের সেই হিসেবে দাম খুব মাঝারি ধরছি, বড় জায়গা কিছুই ধরছি না, 40 লাখসের কাছাকাছি তোকে কিন্তু পৌঁছতে হবে। এই জায়গাটা তোকে আসতে হবে মোটামুটি একটা জায়গায়। আর রিটায়ারমেন্টের সময় তুই যেটা ধরে রেখেছিস এটা তো অবশ্যই একটা জায়গা যেখানে মানুষ স্বপ্ন তো অবশ্যই দেখবে, স্বপ্ন না দেখে এগোবে কোথায়, কিন্তু তার জন্য আজ থেকে প্রিপারেশন তৈরি করতে হবে এবং ডাই হার্ড লড়াই লড়তে হবে, তবে কিন্তু ওইখানে পৌঁছাতে পারবি। 3টেই হবে, 3টে জায়গাতে পৌঁছাবো, কিন্তু তার জন্য তোকে এক্সট্রা টাইম কাজ করতে হতে পারে, এক্সট্রা ভাবে কাজ করতে হবে, মোটামুটি তোকে একটা বড় টাকা কিন্তু তৈরি করতে হবে এবং সেটা তোকে করতে হবে। এটা আর কেউ পারবে না, আমি 1000 কথা বলেও তোকে সেখানে পৌঁছতে দিতে পারবো না, কারণ সেটা অসম্ভব। তো প্রথম ঘটনা সেটা হচ্ছে এই জায়গাটা ছেলে ব্যাপারে, এখানে তোকে 13 লাখ জোগাড় করতে হবে এবং এই টাকাটা জোগাড় করতে গেলে তোকে কিভাবে করতে হবে, এই জায়গাটাকে তোকে আনতে হবে। তো এইটা আনার জন্য তোকে কি করতে হবে, তোকে একটা এমন টার্গেট তৈরি করতে হবে। এখানে যে টার্গেটটা আমি ধরে নিচ্ছি, মোটামুটি আমি যে হিসেব করে বের করছি সেই হিসেব অনুযায়ী পুরো উল্টো যাবে ব্যাপারটাকে, আমি বলে দেওয়ার চেষ্টা করছি। তোকে এখানে 3000 টাকা করে প্রতি মাসে মাসে জমা করতে হবে। 3000 টাকা করে প্রতি মাসে জমা করতে হবে। মিউচুয়াল ফান্ড ঠিক করে নিবি, সেই মিউচুয়াল ফান্ডে তোকে কিন্তু জমা করতে হবে এবং সেটা কিন্তু ইমার্জেন্সি, সেখানে কিন্তু ছোট সময়, সুতরাং অন্য কোনো রকম কাজ করলে চলবে না, এটা টার্গেটটা পূরণ করার জন্য। তো এইখানে যখন তুই পৌঁছবি, এটাকে আমি ধরে নিচ্ছি মিউচুয়াল ফান্ড হিসেবে কাজ করছিস, বেশ। আমি মোটামুটি 19-20% CAGR কাছাকাছি আনানোর চেষ্টা করছি। যদি সেটা করে থাকিস, মোটামুটি 11 ইয়ার্স টাইম তোর কাছে রয়েছে, 11 ইয়ার্সটা সময় রয়েছে। সেক্ষেত্রে আমি যদি মিউচুয়াল ফান্ডে তুই রাখিস, দুটো মিউচুয়াল ফান্ড বলে দিচ্ছি আলাদা করে রাখতে পারিস। সেটা হচ্ছে 1 নাম্বার এরকম মিরে অ্যাসেট অথবা পরাগ পারে ফ্লেক্সি ক্যাপ, অথবা আরেকটা সবচেয়ে ভালো হয় SBI স্মল ক্যাপ, এইগুলো তুই রাখতে পারিস। মোটামুটি 11 বছর সময় তোর লং রেঞ্জে রয়েছে, এখান থেকে তুই মোটামুটি পেয়ে যাবি 13 লাখের কাছাকাছি, 13 লাখ মতো তোর কিন্তু চলে আসবে এটা থেকে। অর্থাৎ তুই এটা কিন্তু ফুলফিল তোর হয়ে গেল এই জায়গাটা, ঠিক আছে। কিন্তু বাস্তব মাটিতে দাঁড়িয়ে কোনো রকম ভাবে বিরাট বড় বড় টাকা, আমি তোর কথা নিয়ে শুধু বলছি না, আমি অজস্র মানুষকে দেখেছি, তাদেরকে একটা অভিজ্ঞতার কথা এখানে মনে পড়ে যাচ্ছে, অজস্র অভিজ্ঞতার মধ্যে থেকে ছোট ছোট অভিজ্ঞতাগুলো একটা করে চলে আসছে। এরকম একটা সময় ছিল ইনভেস্টমেন্টে, আমার এক ক্লায়েন্ট, সে বহুদিন, প্রায় সময় মনে নেই এখন আমার, সে সময় দিতে ইনভেস্টমেন্টের একটা সময় শিখছিল আমার কাছ থেকে বেশ কিছুদিন ধরে, বছর 8 হবে, 8-10 বছর। তারপরে হঠাৎ করে দেখা গেল ট্রেডিং এর দিকে তার ঝোঁক হয়ে গেল, বলতে থাকলো যে আমি যদি ট্রেড করে, যে সুইং ট্রেড করব বা এরকম ট্রেডিং করব, ইন্ট্রাডে করব, করে আমি ইনকাম করব, অনেক বেশি করব, অনেক সুবিধা হবে, সেখান থেকে লাভ বেশি হবে। ফলে কি হলো, সে একটা সময় গিয়ে আর ইনভেস্টমেন্টের দিকে এগোলো না, সে সব টাকা পয়সা নিয়ে গিয়ে ট্রেডিংয়ে দিয়ে দিল। ট্রেডিংয়ে দিয়ে তার লাভ হওয়া শুরু হলো। যেটা হয়ে থাকে এখানে কি হয়, ট্রেডিং এর মজা আছে, মজা হচ্ছে এরকম যে দুঃখ রয়েছে, প্রচুর যন্ত্রণা রয়েছে, প্রচুর যারা এই অভিজ্ঞতা সঞ্চয় করেছে তারা জানে, তারাই বলবে পরবর্তীকালে যে কি ধরনের অভিজ্ঞতাগুলো তাদের ছিল। একটা সময় থাকে খুব সুন্দর লাগে, একটা সময় থাকে প্রথম দিক না হলে মাঝখানে থেকে বেশ লাভ হতে থাকে, মনে হয় যেন সবকিছু খুব ইজি, চাকরি বাকরির দরকার পড়ে না, এর থেকে সহজ রাস্তা কি আছে। ছেলেটা ভালো জায়গায় চাকরি করতো, সবচেয়ে বড় কথা এটা, সবচেয়ে দুঃখজনক ঘটনা, আমার কাছে এখন মাঝখানে 2বার এসেছিল, তারপরেও তখন একবার আমাকে দেখানোর জন্য যে দেখো আমি ট্রেড করে কত ভালো ইনকাম করছি, সুইং ট্রেড করে দিচ্ছি, বিশাল লাভ হচ্ছে, আমি ইন্ট্রা করছি, ইন্ট্রা থেকেও দারুণ লাভ হচ্ছে, মানে আলটিমেটলি আমি এবারে চাকরি করব না, চাকরি ছেড়ে দিয়েছি, চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি আমি এতে ইনভলভ হয়ে গেছি। আমি তাকে অনেকবার না করেছিলাম এবং আমি যখন না করেছিলাম দেখলাম ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেল, মানে ও আমার কথা বিশ্বাসও করলো না, উল্টো ভাবলো আমি ক্ষতি চাইছি, আমি চাইছি ও ইনভেস্টমেন্টে আসুক, ইনভেস্টমেন্টে এলে আমার লাভ হবে, আমি একটা কনসালটেন্সি ফি সারা জীবন ধরে পেয়ে যাবো। তো এইসব চিন্তা ভাবনা বোধহয় করেছিল। তো দেখলাম আমার কথা কিছু মানেনি এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা, ও কিন্তু অন্য আরেকজন কাছ থেকে খবর পেলাম, ওরই বন্ধু, সে বলছে যে
চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছে ইন্ট্রাডে আর সুইং ট্রেডিং এর উপরে। বিশাল স্বপ্ন, এবং কমাস যা মাইনের হিসেব দেখিয়েছিল আমাকে একবার, তাদের দেখলাম ও দেখালো মাইনের থেকে বেশি হয়ে যাচ্ছে। খুব ভালো কথা। আমি কেন এতগুলো কথা বলছি তার পিছনে যে উদ্দেশ্যটা রয়েছে সেটা তোমাদের বোঝানোর জন্য বা তোকে বোঝানোর জন্য কিছু নয়। আমি জানি তোরা এর কাজ করবি না, এত বোকা এখনকার দিনে মানুষ না, অনেক চালাক মানুষ এখন। ওই অতটা আনস্মার্ট না, মানুষ বুঝে গেছে যে মার্কেটটা ওর নয়, অত ইজি না, ইজি মানি ব্যাপারটা না। আমি আজকে দিলাম টুক করে, কাল পরশুর মধ্যে বা 2 মাস 6 মাসের মধ্যে একটা বিশাল পেয়ে গেলাম, নিয়ে নিলাম, নিয়ে আরেক জায়গায় খাটালাম। আর প্রতিবারই স্টকগুলো অপেক্ষা করবে কবে আমি কিনবো, তারা চুপ করে বসে থাকবে, যেই আমি কিনবো তারপরে সে উঠবে। এত সোজা ব্যাপার, যেন মনে হচ্ছে সব চাকর বাকর আমার। তাদেরকে আমি বলে রাখবো, ভাই এখন উঠিস না, আমি এখান থেকে বিক্রি করবো, অমুকটাই কিনবো, সেটা দিতে উঠবি। আর এত সোজা দুনিয়াটা, এত সোজা, তাহলে মানুষ আর অন্য কোনো কাজকর্ম করতো? এটাই তো সব হয়ে যেত। একটা জিনিসকে সবসময় মনে রাখতে হবে, একটা ইনভেস্টমেন্ট আলাদা, ট্রেডিং আলাদা। ট্রেডিং হচ্ছে সকালবেলা সূর্য 5টা 40-এ উঠবে না 6টা 10-এ উঠবে, সেটা নিয়ে ট্রেড হচ্ছে। জুয়া খেলা, বেডিং চলছে, কখন উঠবে না উঠবে। কিন্তু ইনভেস্টমেন্ট সেটা না। ইনভেস্টমেন্ট জানে সূর্য উঠবেই, একটু আগে একটু পরে আমার কাজগুলো করে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো আমি করতে হবে। কোথায় কে উঠলো কটায় ওটা নিয়ে হেডেক তাদের নেই। ওদের কাজ হচ্ছে ব্যবসা যত বাড়বে তাদের লাভ তত বাড়বে, ব্যবসা যখন ডাউন হবে লাভ তত কমবে। একদম সহজ সরল হিসেব। একটা নিজের টাকার একটা অংশ আমি বিনিয়োগ করে রাখছি। কোথায় বিনিয়োগ করছি? একটা কোম্পানিতে। এবং কোম্পানিতে বিনিয়োগ করে কোম্পানি ভালো খারাপের সঙ্গে সঙ্গে আমার ভালো খারাপ হতে থাকবে। এবার কোম্পানি যতক্ষণ উঠবে আমি ততক্ষণ উঠবো, কোম্পানি যদি উঠতে না পারে আমি উঠতে পারবো না। এটা একটা সহজ ব্যাপার। এটা হচ্ছে ইনভেস্টমেন্টের মূল মন্ত্র। আর ট্রেডিং এর মূল মন্ত্র কোনো রকম ব্যবসার সঙ্গে যুক্ত না। তো আমি ওর কথা যেটা আসছি, শেষ পরে মনে আমার যেটুকু খবর পেয়েছিলাম, খুব বিপদে পড়েছিল এবং শেষে আবার চাকরির খোঁজ শুরু করেছিল। আমি শেষ খবরটা তারপরে জানি না, কিন্তু আমার যেটুকু মনে আছে যে যা ছিল এবং প্রায় 8-9 বছর ধরে যা সঞ্চয় সে করেছিল সবগুলো এই ট্রেডিং এর পেছনে চলে গেছে। এবং প্রতিবারই তাকে লোভ দেখাতো, যেরকম হয় জুয়া খেলাতে, যে 100 টাকা ফেললো, পাওয়া গেল 1000 টাকা, লাভ স্বপ্ন দেখতে শুরু করে দিল। পরের বারে 1000 টাকাটা পুরোটাই লাগিয়ে দিল, পেয়ে গেল 2000 টাকা। 2000 টাকা পেয়ে তখন আরো ডবল লাভ হয়ে গেল। পরের বার ফেললো, দেখা গেলো 2000 টাকা কমে গিয়ে হয়ে গেল 1500 টাকা। বললো কোনো চিন্তা নেই, পরের বার 3000 করবো। 36 দেখালো, পরের বার 3000 হয়ে গেল। দারুণ নাচছে সে, নেচে বলছে যে কারোর দরকার নেই। 3টা হয়ে গেল 15,000, 15টা হয়ে গেল 25,000। না, আমি পুরো হিসেব করে ফেললো, 15 দিনের মধ্যে আমি 25,000 পেয়ে গেছি। তার মানে 30 দিনে আমি 50,000 পাবো। প্রতি মাসে 50-50 করে যদি পেয়ে যাই, আমার চাকরির দরকার কি আছে? চাকরি তো বেকার, বোকারা করে চাকরি বাকরি এত ঘন্টা ধরে। কিন্তু সেটা ভুল ছিল। প্রথম প্রথম পেয়ে যাচ্ছিল, তার লোক তৈরি করে দিচ্ছিল। একটা সময় গিয়ে তার সবটা আস্তে 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 যেতে শুরু করে। কিন্তু এমন অসুবিধা, এমন সিচুয়েশন, সে নিজে জানতেও পারলো না কখন তার সব চলে গেল। সেটা সবচেয়ে বড় প্যাথেটিক সিচুয়েশন। আসা যাক, এখানে সবসময় সেই জন্য একটা লং টার্মে চিন্তা ভাবনা করে রাখাটা সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ বলে মনে করেন। 1 নাম্বার কাজ হয়ে গেল 11 বছর। তাহলে 11 বছর বাদে তাকে এই 3000 টাকা করে তোকে এসআইপি করে যেতে হবে, প্রথম ঘটনা। সেকেন্ড ওয়ান হচ্ছে যে ফ্ল্যাটের স্বপ্নটা তুই দেখছিস, যেটা তোর 50 বছর বয়স যখন হবে তখন তুই মোটামুটি একটা জায়গায় আসতে পারবি। অর্থাৎ মোটামুটি তোর কাছে যা সিচুয়েশন রয়েছে, আমি এই সিচুয়েশনে তোকে অন্তত 10 বছরেও তোর কিছু করার নেই। 10 বছরও আসছে না, 13 বছর মিনিমাম তোকে এখানে দিতেই হবে। 13 ইয়ার্স তোকে দিতে হবে। অর্থাৎ এখানের জন্য, এই 13 লাখে পৌঁছানোর জন্য তোকে যেখানে পৌঁছতে হচ্ছে, সেটা হচ্ছে 11 ইয়ার্স তোকে দিতে হচ্ছে। এটাকে মনে রাখি। তারপরে আসছি যেখানে, সেটা হচ্ছে ফ্ল্যাটের ক্ষেত্রে নিয়ে বলছি। সেখানে তোকে দিতে হবে 13 ইয়ার্স সময় দিতে হবে। এবং এই সময়ের মধ্যে তোকে কি করতে হবে? এসআইপি যেটা করে যেতে হবে, সেটা অ্যাপ্রক্সিমেট তোকে একটা 6,000 টাকা করে এসআইপি করতে হবে তোকে এখানে। তাহলে এখানে 3000, এখানে তোকে করতে হবে কি 6,000 এসআইপি তোকে করতে হবে। হয়ে গেল। এইভাবে তুই যদি করে যাস, এটাও একটা মিউচুয়াল ফান্ডে করে রাখলি, সেক্ষেত্রে তোর কিন্তু মোটামুটি 13 বছর সময়ের মধ্যে তুই যে টাকাটা পাবি সেটা হচ্ছে 38,70,000 টাকা মোটামুটি তুই পেয়ে যাবি। 38,70,000। এটা হচ্ছে তোর এই মুহূর্তে, মানে সেই 13 বছর পরে এই টাকাটা তুই পেতে পারিস। মোটামুটি কাছাকাছি যাবে, এক্সাক্ট কিচ্ছু যাবে না, এক্সাক্ট বলা খুব মুশকিল। আমাকে একজনের কমেন্ট করেছে, খুব মানে তার দারিদ্রতার মধ্যে রয়েছে। সে আমার কাছে বলছিল যে কি করা যায়। তো আমি সেই মুহূর্তে বলছি যে এইগুলো এমন মার্কেট, এখানে কোনো গ্যারান্টি নেই, এটা কোনো ফিক্সড ডিপোজিট না, সুতরাং তোমাকে খুব সাবধানে কাজ করতে হবে। আসছি পরের কথাতে। তাহলে আমরা দুটো জিনিস বুঝে গেলাম। ছেলের জন্য তোকে অ্যাপ্রক্সিমেট তোকে এখানে কি করতে হবে? 11 বছর অপেক্ষা করতে হবে, ভালো কথা। আর এর জন্য তোকে 13 বছর অপেক্ষা করতে হবে। বোঝা গেল দুটো জিনিস ক্লিয়ার। এবারে আসবো তোর তৃতীয় ঘটনাতে।
তৃতীয় ঘটনা 2000 টাকা করে রাখলে তোর কিছুই যাবে আসবে না, মানে ওটা দিয়ে পূর্ণ কিছুই হবে না। এক্ষেত্রে তোকে দুটো রাস্তা নিতে হতে পারে। আমি যে দুটো রাস্তার কথা বলছি, একটা হচ্ছে তোকে এসআইপি যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে তোকে রাখতে হবে জিনিসগুলো, সেটা হচ্ছে এইটাকে নিয়ে এবারে কথা বলবো। একটা হচ্ছে তোকে করতে হবে যেটা 10,000 টাকা করে এসআইপি তোকে কিন্তু করতে হবে। এটা কিচ্ছু করার নেই, তার জন্য তোমাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, এবং তোমার মাইনে আস্তে আস্তে বাড়বে, তখন তুমি আরো ইনভেস্ট করা শুরু করবে। তুমি 10,000 টাকা মোটামুটি তুমি ধরে রাখো, 23 বছর তোমার সময়ের মধ্যে এই কাজটা তোমার করতে হবে, 30-20। তো সেই সময়ের মধ্যে তুমি যেটা পাবে অ্যাপ্রক্সিমেট 30 লক্ষ টাকা, 4 crores 33 lakh, এই জায়গাটা তোমার চলে আসবে। বোঝা গেছে? তাহলে এই হিসেব করে তোমাকে কাজ করতে হবে, না হলে কিন্তু কোনো উপায় নেই ঠিকঠাক হওয়ার, বা কোনো রাস্তা নেই। আর একটা কাজ আছে, সেটা তুমি করতে পারো। যে কাজটার কথা আমি তোমাকে বলবো সেটা তুমি একটা দেখতে পারো। এটা যেহেতু একটা বড় টাইম, লং রেঞ্জে, আমি তোমাকে এবারে টপ আপের গল্প শোনাবো। টপ আপ ব্যাপারটাকে কি জিনিস, বা স্টেপ আপ ব্যাপারটা কি জিনিস। এই স্টেপ আপটা অনেকে করে, যারা স্যালারি পার্সন তারা করে, এটা স্যালারি পার্সনরাই বেশি করে। স্টেপ আপ মানে হচ্ছে তুমি 1,000 টাকা 10,000 টাকা বা রাখলে, পরের 10,000 করে প্রতি মাসে মাসে জমা দিয়ে যাচ্ছিস, পরের বছর গিয়ে সেটা কিন্তু 11,000 হয়ে যাবে। কেন 11 হলো? ঠিক 10% করে স্টেপ আপ করা হলো। এটা 10টা চেঞ্জ করা যায়, ভ্যারিয়েবল। তারপরের বারে কত হবে? 11,000 প্লাস 1,100 টাকা। তো এইভাবে মানে 12,100, এইভাবে কিন্তু পরের বছর জমা হবে। তারপরের বছর 1,210 যোগ হবে। এইভাবে ভেবে কাজ হতে পারে। তো এটা একটা জিনিস বোঝা গেল। তো এইভাবে করতে পারিস একটা। স্টেপ আপের মাধ্যমে তুই যদি যাস, সেক্ষেত্রে তোর কিন্তু এটা একটু কমে যাবে। সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস। যদি তুই স্টেপ আপের মাধ্যমে যাস, তাহলে তোর ক্ষেত্রে স্টেপ আপের মাধ্যমে যদি তুমি যাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে 6,000 10,000-এর জায়গায় 6,000 হয়ে গেলে তোমার কাজ চলে যাবে। অর্থাৎ 6,000 টাকা তুমি এখন থেকে শুরু করে দাও। আগামী 23 বছর ধরে তোমাকে কনস্ট্যান্ট প্রতি বছরে প্রতি মাসে 6,000 করে দেবে। 10% আমি টপ আপের কথা বলবো, টপ আপ বা এটাকে স্টেপ আপ যাই তুমি বলো, 10% করে করবে। করার পরে যদি এই টার্গেট রাখতে পারো, তাহলে অ্যাপ্রক্সিমেট তোমার রিটার্ন কিন্তু ওইখানে চলে যাবে। অর্থাৎ সেখানে তুমি পাবে 4 crores-এর বেশি হয়ে যাবে। 4 crores, তারপরে 57 lakhs, এই জায়গায় তুমি কিন্তু পৌঁছে যাবে, এখানে তুমি পৌঁছে যাবে। তো সেটা খুব সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেটা করতে গেলে তোমাকে দরকার পড়বে ধৈর্য, কনস্ট্যান্ট পেশেন্স দরকার পড়বে, এবং তোমাকে যেরম যেরম বলে যাবো অন্ধের মতো সেরম সেরম ফলো করে যেতে হবে। যদি এটাতে রাজি থাকিস তাহলে ঠিক আছে, আর না হলে এখানেই ইতি। আর কিছু বলার নেই, কিছু দেখানোর নেই। যা যা ছিল সব বলে দিলাম। 1 নম্বর হচ্ছে ছেলের জন্য, সেখানে তোকে একটা মিউচুয়াল ফান্ড করে নিতে হবে। একটা নিজের ফ্ল্যাটের জন্য, সেখানেও একটা মিউচুয়াল ফান্ড করে নিবি। আর এটা যে 6,000 টাকা, এটা তুই কিন্তু স্টকের মার্কেটে দিতে থাকবি। এবারে আসবো লাস্ট কথাতে, এইখানে ছেলের জন্য যে মিউচুয়াল ফান্ডটা করবি, সেটা আমি বলছিলাম যেরকম মিরে অ্যাসেট ইমার্জিং ব্লু চিপ ফান্ড রাখতে পারিস, অথবা যেটা হচ্ছে SBI স্মল ক্যাপে রাখতে পারিস। হয়ে গেল। যেটা তুই সেকেন্ড ওয়ান, যেটা ফ্ল্যাটের ব্যাপারে তুই করতে চাইছিস, সেখানেও মিউচুয়াল ফান্ড রাখতে পারিস। মিউচুয়াল ফান্ডটা তুই করতে পারিস, সেটা হচ্ছে ফ্ল্যাটের ব্যাপার নিয়ে। সেখানে তুই যেটা করতে পারিস, অ্যাডে রাখতে পারিস, সেটা হচ্ছে কোয়ান্ট ফ্লেক্সি। যদি সেটা না হয়, আরেকটা আছে কোয়ান্টটাকে এখন এই মুহূর্তে একটু সাসপেক্টেড জায়গায় রয়ে গেছে, তো সেখানে তুই রাখতে পারিস মতিলাল ওসওয়াল ফ্লেক্সি ক্যাপ। 3 নম্বর রাখতে পারিস যে কোনো একটা, কিন্তু 3খানা নয়, যে কোনো একটা, আমি বারবার বলছি, সেটা তুই রাখতে পারিস। সেটা যেটা রাখতে পারিস সেটা হচ্ছে HDFC মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড। এই 3টের মধ্যে একটা রাখতে পারিস, যে কোনো একটা, নট 3খানা নিয়ে নিলাম 1,000 টাকা করে রাখছি। এগুলো হচ্ছে চরম বোকামো কাজ। এই কাজটা আগে যে 2,000 করে করছিলি, করে গেছিস, এটা কোনো মানে দাঁড়াবে না। দুটো রেখেছিস 1,000 টাকা করে করে, মোস্ট প্রবাবলি এরকম ভাবে রাখার কোনো মানে হয় না। আমি খুব একটা দেখলাম না। ফ্রেশ করে এইভাবে কর, যেটা আছে সেটা আছে থাক, ওটা কোনো কামড়াচ্ছে না, ওটা পড়ে থাক, কিন্তু এইভাবে বানিয়ে নে। হয়ে গেল এটার কাজ, এটা বুঝে গেলি। আর এবারে আসবো যেটা, সেটা হচ্ছে 6,000 টাকাটা কিভাবে কোথায় রাখবি। সেটা একটা গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। এটা এখন এইখান থেকে বসে 23 বছর তোর বলে দেওয়াটা প্রায় অসম্ভব। এভাবে বলা যায় না, কেউ পারবে না বলতে। আমি তোকে এই মুহূর্তে সিনারিওটা বলে দিতে পারি, মোটামুটি 6,000 হবে না, কম বেশি হতে থাকবে।
এক্স্যাক্ট ওভাবে বলাটা সম্ভব না। তুই যেগুলো রাখতে পারিস সেটা হচ্ছে এখান থেকে মোটামুটি অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা আসছে 20% সিএজিআর আমি ধরছি, হিসাব করে বলতে পারি সেটাকে তুই একটা এইচডিএফসি ব্যাংকে রাখতে পারিস, সেটাকে মোটামুটি বলা যেতে পারে। সেকেন্ড ওয়ান যেটাকে করা যেতে পারে সেটা হচ্ছে এইচসিএল টেকনোলজিতে, যেটা মোটামুটি চলবে বহু বছরের জন্য, সেই চিন্তা ভাবনা করে করা। থার্ড ওয়ান ডিফেন্সের মধ্যে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড রাখতে পারিস। 4 নাম্বার হচ্ছে দীপক রাখতে পারিস, দীপক নাইট্রেটকে রাখতে পারিস। এইগুলো মোটামুটি তোর এখানেই তোর 4টে হয়ে যাবে। আর যদি এর মধ্যে কম্বিনেশন তৈরি করিস টাটা পাওয়ারকে রাখতে পারিস, যেটা হতে পারে। আর নেক্সট ওয়ান 6 নম্বর হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাকে রাখতে পারিস। এইগুলো মোটামুটি দাঁড়িয়ে গেল। এইবারে তুই কিশোর, ব্যাপার হচ্ছে কি আমি তোকে বলে দিই, যেন মনে করে নিবি এটাকে তোকে একটু অ্যানালাইসিস করে দেখতে হবে, কারণ আস্তে আস্তে তুই মার্কেটে আসতে চাইছিস যখন, তোকে অ্যানালাইসিস করতে হবে। মানে এই মুহূর্তে মার্কেটে এইচডিএফসি ব্যাংক ডাউন রয়েছে, মানে এখন ইনভেস্টমেন্ট করার সুবিধা বেশি, তাহলে এখন তুই এখানে ইনভেস্ট করছিস। সেকেন্ড ওয়ান এইচসিএল টেকনোলজি, এটাও সিচুয়েশন রয়েছে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এখন আপ হয়ে গেছে, তাহলে এখানে এখন ইনভেস্ট না করে এই টাকাটা এইচসিএল এ ঢুকিয়ে দিলি, বোঝা যাচ্ছে ব্যাপারগুলো। দীপক নাইট্রেট এখনো ডাউন রয়েছে, ওঠেনি, ভবিষ্যতে উঠবে, এখানে ইনভেস্ট রাখলি। টাটা পাওয়ার কথার কথা বলছি, ওর ভ্যালুর জায়গায় সিচুয়েশন চলে গেছে, সুতরাং এখানে না করে দীপক নাইট্রেট মধ্যে দিয়ে দিলি। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এখন স্ট্যান্ডার্ড জায়গায় চলেছে, ইনভেস্ট করলি, কিন্তু একটা সময় আসবে এরা কিন্তু আবার উপরে উঠে যাবে, তখন সবগুলো কিন্তু একসঙ্গে উঠবে না, কিছু উঠবে কিছু পড়বে, কিছু উঠবে কিছু পড়বে। তো সেইভাবে তুই কিন্তু করতে পারিস। তো এটা একটা মোটামুটি আমি একটা চক আউট করে দিলাম। প্রতি মেম্বারশিপ যেরকম নিয়ে নিচ্ছিস সেরকম ভাবে কিন্তু প্রতি বছরে প্রতি 6 মাস বাদে বাদে আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখবি, বছরে একবার রিভিশন দেখে নিতে হবে, তখন আমি তোকে এবার এই স্টকগুলো চেঞ্জ করিয়ে দেবো। মানে তুই আগামী 23 বছরের ঘটনা তো কেউ জানে না, কিন্তু আগামী অন্তত বছরগুলো সাপোর্ট দিয়ে যাবো তোকে। তো সেই সময়গুলোর জন্য তোর কোনটা ভালো তুই আমাকে মাঝে মাঝে বলবি যে আপনি আমাকে এই কটা স্টক বলে দিয়েছিলেন, এবং মনে করাবি, সম্ভব না এত হাজার হাজার লোকের টাকা মনে রাখা। তো তখন আমি কোনটা কোনটা বাদ দেবো এখন, বা বাদ দেবো না, এই 1 বছর ধরে আমি এইগুলো সব ইনভেস্ট করে যাচ্ছি, এখন আমার এই জায়গায় এসছি, আমি আর বেশি কিচ্ছু ঝামেলা যাবি না। 6,000 টাকা করে মাত্র রাখতে বলছি এই কারণেই যে আমি তোকে ঝামেলা দিতে চাইছি না, কারণ তোর আগামী 11 বছর ভাইটাল সময় হচ্ছে ছেলের এডুকেশন, সুতরাং সেই জন্য তোকে পুরোপুরি মনোযোগ হতে হবে। আর অন্য কোনোভাবে এখানে চেঞ্জ করার দরকার নেই, কারণ তুই এই মুহূর্তে সব কিছু চেঞ্জ করে রিসার্চ করে এই বয়সে বা এই মুহূর্তে তুই নতুন করে কিছু করতে পারবি না। আমি নতুন করে কিছু করার বলতে, তুই মার্কেটে এক্সট্রা টাকা থাকলে তখন তুই লাগালি, আলাদা কথা, তোকে টাকা পেলি তখন লাগালি, আলাদা কথা, কিন্তু এইটা নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করা যাবে না। এই জায়গাটাকে নিয়ে, এই জায়গাটা পুরো ফিক্সড, এখানে কিন্তু সিরিয়াস। সুতরাং এখানে তুমি একমাত্র মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে যাও, সুন্দরভাবে গিয়ে সেই জায়গাটা নিয়ে অ্যাপিয়ারেন্স কর, ওই জায়গাতে পৌঁছাও, কাছাকাছি পৌঁছাবে, এক্সাক্ট ফিগারও তোমার আসবে না। 13 লাখ মানে 13 লাখ, 12 লাখ আসতে পারে, আবার 14 লাখও হতে পারে, সেটা ডিপেন্ড। আমি মোটামুটি হিসেব যেটা রেখেছি কাছাকাছি চলে যাওয়ার কথা। আর সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাটের ব্যাপার নিয়েও এখনই কোনো অন্য কোনো স্টকে বাড়ছে কমছে কি করছে দরকার নেই। আমি যেগুলো বলে দিলাম সেইগুলোকে মাথায় রাখবি, সেই মিউচুয়াল ফান্ড কটা বলে দিলাম, তার মধ্যে যে কোনো একটাকে নিবি, বা বেশি নেওয়ার দরকার নেই, 6,000 টাকা করে প্রতি মাসে মাসে করে যাবি। আর লাস্ট ওয়ান হলো কি, লাস্ট ওয়ান হচ্ছে এখানে এই কটা স্টককে আমি বলে দিয়েছি, সেই স্টকগুলো দেখবি। এই স্টকের মধ্যে থেকে সবগুলো তো তুই ছখানা একসাথে নিতে পারবি না। 6,000 টাকা আছে মানে তো এক একটা স্টকেরই 2,500 টাকা করে দামও রয়েছে একটা প্রাইস। যেরকম মনে করুন এখানে মাহিন্দ্রার মধ্যে একটাই 2,000 টাকার উপর হয়ে যাবে, তখন তুই কি করবি? তখন তুই দেখে নিবি সিচুয়েশনে, এইগুলোকে শিখে নে যে কোনটা পড়ছে কোনটা উঠছে, একটু চেকিং রাখা, একটু নজর রাখা, এইগুলো কিন্তু করতে হবে, করে একটা জায়গায় পৌঁছতে হবে। তো আজকে এখানে মোটামুটি শেষ করতে চলেছি। তোমরা নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, কারণ এই ধরনের পোর্টফোলিও অ্যানালিসিস বা এটসেট্রা সবকিছু চলবে। নতুন ব্রেকিং নিউজগুলো থাকবে, স্টক নিয়ে বক্তব্য রাখবো। তো এগুলো তো কন্টিনিউ প্রতিদিনকার মোটামুটি চেষ্টা চলছে। তো তার মধ্যে তুই এই কাজগুলো করতে থাক। আলটিমেটলি অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কন্ট্যাক্ট রাখবি। তো আজকে এখানে শেষ করলাম, নমস্কার।